নমস্কার, লিফ অ্যান্ড ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও এনেছি, নতুন একটা পদ্ধতি নিয়ে। আজকের পদ্ধতির বিষয়টা হচ্ছে, আমরা যদি বাড়িতে ক্যাকটাসের সিড অথবা বীজ থেকে কেউ যদি ক্যাকটাস তৈরি করতে চাই বা ক্যাকটাস জন্মাতে চাই, তো তাহলে সেটা কিভাবে করব, কিভাবে ক্যাকটাস বীজ সংগ্রহ করব বা অর্ডার দেব কোথা থেকে, কিভাবে মাটি তৈরি করব বা মিক্সচার তৈরি করব ক্যাকটাস বীজ রোপণ করার জন্য, এবং কিভাবে সেটাকে সংরক্ষণ করব, এই সমস্ত তথ্য নিয়ে আমি আজকের একটা ভিডিও তৈরি করছি। আপনারা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং এই সংক্রান্ত যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে বা কোয়ারিজ থাকে, তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল যে বিষয়বস্তু, অর্থাৎ ক্যাকটাসের বীজ অথবা সিড থেকে আমরা কি করে ক্যাকটাস তৈরি করব, সেই ভিডিওটা আমরা তৈরি করি। চলুন। আমি ক্যাকটাসের সিড কিনেছি অনলাইন থেকে, অর্থাৎ অনলাইনে অর্ডার দিয়ে আমি ক্যাকটাসের সিড কিনেছি। এবং ক্যাকটাসের সিড কেনার ব্যাপারে একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, যে একটা যেন ট্রাস্টেড যে কোনো সাইট থেকে ক্যাকটাসের সিড কেনা হয়। তার কারণ হচ্ছে, ক্যাকটাসের সিড যদি খুব বেশি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু জার্মিনেশন সেরকমভাবে হয় না। সেই জন্য ফ্রেশ সিড কেনার জন্য অবশ্যই যে কোনো ট্রাস্টেড সাইট থেকে কেনা উচিত। আর আমি যে সাইট থেকে এই সিডটা কিনেছি সেটা হচ্ছে সিডস অ্যান্ড পটস। আরেকবার বলি, সিডস অ্যান্ড পটস। এই সাইটটা খুবই ট্রাস্টেড এবং এখান থেকে যারা এই বীজ থেকে ক্যাকটাস তৈরি করে বা সাকুলেন্ট তৈরি করে, তারা কিন্তু অনেকেই এই সাইটটা থেকে কেনে। তো এই যে আমার যে প্যাকেজটা, সেই প্যাকেজটা সিডস অ্যান্ড পটস থেকে পাঠিয়েছে। আমি এটাকে আপাতত এখন আনবক্সিং করি, দেখব ভেতরে সিডটা কীভাবে পাঠিয়েছে। তো আমি যে সিডটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাস্ট্রোফাইটাম যে ক্যাকটাস হয়, সেই অ্যাস্ট্রোফাইটাম ক্যাকটাসের। এবং ওনারা আমাকে 20খানা সিড পাঠিয়েছেন। 20টা সিডের দাম পড়েছে হচ্ছে 199 টাকা। এটা হচ্ছে বিল, 199 টাকা, এবং তার সাথে হচ্ছে 75 টাকা হচ্ছে কুরিয়ার চার্জ। এই সব মিলিয়ে আমার টোটাল পড়ে গেছে। তো এইটা হচ্ছে সিডের যে প্যাকেটটা, সেইটা ওপরে বাবেলস প্যাকেট দিয়ে এটা প্যাকিং করা আছে, যার ফলে ভেতরে কোনো আঘাত পৌঁছাবে না এবং সিডগুলো অক্ষত থাকবে। এই পাউচের ভেতরে সিডখানি আছে। এবং এখানে টোটাল কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া আছে যে কিভাবে বা কোন সময়ে আমরা এই ক্যাকটাসের সিড রোপণ করতে পারি। তো এখানে দেওয়া আছে সুইং টেম্পারেচার 25 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং কোন মাসে করা যাবে। সুইং মার্চ থেকে নভেম্বর মাস, এবং সুইং ডেপথ 1/8 ইঞ্চ অর্থাৎ 3 mm ভেতরে এটা রাখতে হবে, এবং বাকি যা যা দেওয়া আছে সেইগুলো। এবার ভেতরে দেখে নিই। আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিই। ভেতরে ছোট্ট একটা কন্টেইনার এখানে আছে। এই ছোট্ট কন্টেইনারের ভেতরে বীজগুলো রাখা আছে, একদম ছোট্ট ছোট্ট। ক্যাকটাসের সিড একেবারেই ছোট্ট হয়, এবং সিডগুলো দেখে আমার যা মনে হচ্ছে একেবারেই ফ্রেশ, কোনো ড্যামেজ সিডগুলোর মধ্যে নেই। তো আমি যতদূর শুনেছিলাম যে বলেছি যে সিডস অ্যান্ড পটস যে সাইটটা, তারা যথেষ্ট ভালো পরিমাণে সিড পাঠায়,
এবং এদের জার্মিনেশন রেটও যথেষ্ট ভালো। তো যাই হোক, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই বীজগুলোকে আমি রোপণ করে দেবো। সেটা করার জন্য আমি এখন মাটিটা প্রস্তুত করে নিই বা মিক্সচারটা তৈরি করে নিই, তারপরে এগুলোকে আমি দেব। তা মিক্সচার তৈরি করার জন্য আমি যে জিনিসগুলো নেব তার মধ্যে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ট্রান্সপারেন্ট বক্স। এটা যে কোনো দোকানেই সহজে কিনতে পাওয়া যায়, এবং ট্রান্সপারেন্ট বক্সটা অবশ্যই যে ঢাকনিটা এয়ার টাইট হলে সব থেকে ভালো হয়, বা এয়ার টাইট ঢাকনি আপনার বা লিডটাই আপনারা ব্যবহার করবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে আমি অনেক ফুটো করে নিয়েছি, এবং এটা কিন্তু অত্যন্ত জরুরি যে আপনি যে কন্টেনারের মধ্যে এই ক্যাকটাসের সিড রোপণ করবেন সেটার যেন তলায় ফুটো থাকে। তার কারণ এর মধ্যে যে জল প্রথমবার দেওয়া হবে সেটা যদি ভালো করে ড্রেন না হয়ে যায় তাহলে কিন্তু ক্যাকটাসের বীজ থেকে জার্মিনেশনটা হবে না। সেই জন্য ভালো ড্রেনেজ সিস্টেম কিন্তু আপনার পাত্রের মধ্যে অবশ্যই থাকতে হবে। তো মিক্সচার তৈরি করার জন্য আমি প্রধানত তিনটে জিনিস নেব। তিনটে জিনিসের মধ্যে আমি নেব ভার্মি কম্পোস্ট, যেটা যে কোনো সারের দোকানে কিনতে পাওয়া যায়, যেটা বীজকে হচ্ছে নিউট্রিশন দেবে, যার ফলে সেটা উপরক্রমে অনেক বেশি সাফল্য আসবে। আমি এখানে 1 পার্ট নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট যতটা পুরনো হবে তত ভালো, সেই ক্ষেত্রে জার্মিনেশন রেট অনেক বেড়ে যাবে। তারপরে যতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়েছি ঠিক ততটা পরিমাণেই আমরা নেব কোকপিট। কোকপিটও যে কোনো সারের দোকানে বা নার্সারিতে গেলেই উৎকৃষ্ট মানের কোকপিট বিক্রি হয়, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। সমপরিমাণ কোকপিট মিশিয়ে দিলাম। আর এর সাথে যে জিনিসটা আমরা দেব সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে বলা হচ্ছে পারলাইট। পারলাইট কিন্তু যখন আমরা বীজ থেকে ক্যাকটাস তৈরি করব সেই সময় পারলাইট কিন্তু অত্যন্ত জরুরি। এটা ক্যাকটাস বা সাকুলেন্টের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। তো আপনারা যে কোনো সারের দোকানেই কিন্তু পারলাইট পাওয়া যায় কিনতে, আপনারা সারের দোকান থেকে পারলাইট কিনে নিয়ে এসে এটাকে ইউজ করতে পারেন। তা আমরা একইভাবে যতটা পরিমাণ এখানে কোকপিট আর ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণেই যে পারলাইট সেটাকে আমরা ব্যবহার করব। এবং পারলাইটের একটা বিশেষ ক্ষমতা হচ্ছে এটা জলকে ধরে রাখতে পারে এবং মাটির যে আর্দ্রতা সেটাকে আর্দ্রতাকে ধরে রাখতে পারে। তাহলে আমি তিনটে জিনিস আপাতত দিলাম, এখানে দেখিয়ে দিতে পারি। প্রথমে দিয়েছি ভার্মি কম্পোস্ট, যতটা ভার্মি কম্পোস্ট ঠিক ততটা পরিমাণে হচ্ছে আমি দিয়েছি কোকপিট, এবং তার সাথে ততটা পরিমাণেই দিয়েছি হচ্ছে পারলাইট। এবং এর সাথে আরেকটা জিনিস আমি এখানে মিক্স করব, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইডটা দেওয়া জরুরি, তার কারণ হচ্ছে যেহেতু এই কন্টেনারটা আমার দীর্ঘদিন বন্ধ অবস্থায় থাকবে এবং ভেতরে জলীয় বাষ্প জমা হতে থাকবে, সেই জন্য সেই আর্দ্রতা অবস্থায় এই ভেতরে কিন্তু ফাঙ্গাস তৈরি হতে পারে। আর সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড এখানে দিয়ে দেব। বেশি ফাঙ্গিসাইড লাগে না, খুব অল্প পরিমাণ একটু ছড়িয়ে দিলেই যথেষ্ট, যেটা বীজগুলোকে
ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে। অল্প পরিমাণ ফাঙ্গিসাইড আমি দিয়ে দিলাম। এবার আমি কি করব, এই তিনটে পোর্শন মানে তিনটে অংশ, একটা ভার্মি কম্পোস্ট, একটা হচ্ছে কোকোপিট, আর এটা হচ্ছে পারলাইট, এবং তার সাথে যদি সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড, এটাকে খুব ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আমি এখন এই পাত্রের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং প্রতিটা অংশ ভালো করে মিশিয়ে নেবেন। মিক্সচার যত ভালো তৈরি হবে তত কিন্তু জার্মিনেশনের রেট তত ভালো হবে। কিন্তু বীজ বপন করার আগে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে মিক্সচারটা তৈরি করলেন, এই মিক্সচারটা কিছুটা অংশ আপনি তুলে রেখে দিন। সামান্য অংশ আপনি তুলে রেখে দিন, যেটা কি কাজে লাগবে আমি একটু পরে বলছি শেষে। এবং বাকি যে অংশটা আছে সেটাকে সুন্দরভাবে পুরো পাত্রে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিন এবং হাতের আলতো আলতো প্রেসারে সমতল করে দিন। এখানে কিছু কিছু আগাছা পড়েছিল, যেগুলোকে আমি বাইরে ফেলে দিচ্ছি। আমি একটু তুলে দেখিয়ে দিই। দেখুন আমি কিন্তু সমানভাবে এখানে যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারটাকে ছড়িয়ে দিয়েছি। এর পরবর্তী ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বীজটা রোপণ করার আগে আমি এখান থেকে আরেকটু নিয়ে নিই, এতটা হয়তো আমার লাগবে না। বীজটা রোপণ করার আগে আমাকে ভালো করে ওয়াটারিং করে নিতে হবে। মনে রাখবেন, প্রথম যখন বীজটা বসানো হয় তখন কিন্তু খুব ভালোভাবে ওয়াটারিং করতে হবে, কারণ এর পরে আর মোটামুটি 1 মাস মতো কোনো জলই দেওয়া যাবে না। ওই প্রথমে যে জলটা দেওয়া হবে সেখান থেকেই অঙ্কুরোদ্গম হবে বা জার্মিনেশনটা হবে। সেই জন্য বীজটা বসানোর আগে আমি এখানে কিছুটা জল দিয়ে নিচ্ছি ভালো করে। আমার কাছে স্প্রেয়ার আছে, এই স্প্রেয়ার দিয়ে পুরো মিক্সচারটার মধ্যে আমি ভালো করে জল দিয়ে দিচ্ছি। পুরো মাটিটাকে ভালো করে ভিজিয়ে নেবেন। প্রাথমিক অবস্থায় মাটি যদি ভালো করে না ভেজানো হয় তাহলে কিন্তু জার্মিনেশন হবে না। এবং এই যে জল দিচ্ছি আমি, যদি জল অতিরিক্ত হয়ে যায় সেই জল কিন্তু এই পাত্রের নিচে যে ফুটো করা আছে সেই ফুটো দিয়ে নিচে বেরিয়ে যাবে। এবং সেই জন্যই ফুটোগুলোকে ভালো করে তৈরি করার কথা বলা হয়েছিল। মানে যখনই এরকম বীজ রোপণ করবেন তখনই কিন্তু যে পাত্রের মধ্যে করবেন সেই পাত্রে যেন খুব ভালো মতো ড্রেনেজ সিস্টেম থাকে। ড্রেনেজ সিস্টেম না থাকলে সেই পাত্রের মধ্যে জার্মিনেশন ভালো হবে না। এবং জল দেওয়ার পর তলা থেকে যদি জল বেরোতে শুরু করে দেয়, আপাতত এখনও জল বেরোয়নি আমার, তো তলা থেকে যখন জল বেরোতে শুরু করে দেবে তখন কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। এই জল দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে পুরো যে মিক্সচারটা আছে সেই মিক্সচারটাকে ভালো করে সিক্ত করে নেওয়া।
দেখুন আমি পুরো মিক্সারটাকে একদম জলে সিক্ত করে নিয়েছি, আর একটু জল দিয়ে দেওয়া যেতে পারে। আমার জল দেওয়ার কাজ মোটামুটি শেষ। এরপরে যে কাজটা আমি করব, আমার কাছে এই যে বীজ আছে, এই বীজটাকে আমি সমানভাবে পুরো পাত্রের মধ্যে ছড়িয়ে দেব। এবং বীজগুলো যেহেতু খুবই সূক্ষ্ম, সে কারণে একটু কেয়ার নেবেন যাতে অতিরিক্ত চাপে বীজগুলো নষ্ট না হয়ে যায়। একটা বীজ এখনো আটকে আছে ভেতরে। এই যে ছোট ছোট বীজগুলো আমাকে 20খানা বীজ পাঠিয়েছে। 3 আর 4 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক 20টা বলেছে। 20টা বীজই কিন্তু এখানে পাঠিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো কি পরিমাণে ছোট ছোট, যেগুলো বাইরে থেকে দেখে বোঝাই যাবে না এগুলো ক্যাকটাসের বীজ হতে পারে। তো আমি এই বীজগুলোকে এখানে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে। এবং বীজটা দেওয়ার পর হালকা করে মাটিতে চেপে দেবেন, কিন্তু এমনভাবে চাপবেন না যাতে বীজটা ভেতরে ঢুকে যায় একেবারে মিক্সচারের। একদম ভেতরে ঢুকে গেলে কিন্তু জার্মিনেশনে প্রবলেম হবে। আমার বীজ ছড়ানোর কাজ শেষ, এবং তুলে একটু দেখিয়ে দিই আমি বীজ ছড়িয়ে দিয়েছি, কিন্তু বীজগুলো এতটাই ছোট যে ক্যামেরায় ধরা পড়বে না। তো যাই হোক, বীজগুলো ছড়ানোর পর আমি আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে দিয়েছি, কিন্তু বীজগুলো মাটির ভেতর ঢুকে গেলে চলবে না। এইটা খালি মাথায় রাখতে হবে। এর পরবর্তী কাজ হলো, আমি কিছুটা পরিমাণ মিক্সচার পাশে সরিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমায় করতে হবে কি, এই যে মিক্সচারটা পাশে আমি সরিয়ে রেখেছিলাম, এই মিক্সচারটা অল্প অল্প করে পুরো যে পাত্রটা সেই পাত্রের ওপর ছড়িয়ে দিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে খুব বেশি পুরু করে ছড়ানো যাবে না ওপরে, খুব সামান্যভাবে ছড়াতে হবে। খুব বেশি যদি পুরু হয়ে যায় তাহলে কিন্তু বীজ থেকে যে অঙ্কুরোদ্গম হবে সেটা হতে সমস্যা হবে। আমি তাই হালকা করে ওপরে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি আমার যে বীজ রোপণের কাজ সেটা কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন। তো অবশেষে কি করব, এই যে ওপরে আমি মিক্সচারটা কিছুটা ছড়িয়ে দিলাম, এরপরে আবার ওপর থেকে জল স্প্রে করে দেবো। অবশেষে যে পাত্রের ঢাকনিটা আছে সেই ঢাকনিটাকে খুব ভালো করে একদম চেপে আটকে দিতে হবে, এবং মাথায় রাখবেন কোনো দিক থেকে ভেতরে যাতে এয়ার প্রবেশ করতে না পারে,
একদম টাইটভাবে ঢাকনিটা বন্ধ হয়ে গেছে, আর কোনো দিক থেকেই এয়ার প্রবেশ করার কোনো উপায় নেই। এবং একদম শেষে একটা কাজ আপনি অবশ্যই করবেন, একটা মার্কার পেনে এই যে বাক্সটা আছে, বাক্সটার ওপরে বা ধারে যে কোনো একটা জায়গায় আপনি যে বীজ রোপণ করেছেন তার ডেটটা অবশ্যই দিয়ে রাখবেন। তার কারণ হচ্ছে তাহলে আপনি রেকর্ড রাখতে পারবেন যে কত দিনের মাথায় আপনার জার্মিনেশন শুরু হলো বা কত দিনের মাথায় আপনার পুরো জার্মিনেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গাছ তৈরি হলো। তা সেই মতো আজকের ডেট হচ্ছে 15ই আগস্ট 2020, অর্থাৎ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস আজকে 15ই আগস্ট। এই ডেটে আমি যে এই যে অ্যাস্ট্রোফাইটাম যে ক্যাকটাসের বীজ সেটাকে রোপণ করেছি, সেটাকেই আমি এখানে লিখে রাখছি।